নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আজকের একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। তুমি আমার গার্গীকে ছিঁড়ে ফেললে। গার্গী ছিল সতীনাথের পুতুল কন্যা। স্বামীহারা উৎপলার সঙ্গে সতীনাথের যখন বিয়ে হয়, খুব ইচ্ছে ছিল যদি একটা মেয়ে হতো। আপত্তি ছিল না উৎপলারও, কিন্তু প্রথম পক্ষের ছেলে বাবুন যে তখন সদ্য যুবক, তাকে সতীনাথ পুত্র স্নেহে কোলে পিঠে আদরে আহ্লাদে বড় করছেন। তার যদি মনে লাগে, তাই নিজের ইচ্ছেটাকে চাপা দিয়েছিলেন। কাপড়ের গার্গী ছিল সতীনাথের মেয়ে। দিনের বেলা সে থাকতো আলমারিতে, রাতে ঘুমোতে যাওয়ার আগে মেয়েকে বের করে গায়ে মাথায় হাত বুলিয়ে চুল আঁচড়ে কাপড় জামা সাফ সুতরো করে ফিরিয়ে দিতেন আর আলমারি বিছানায়। আদুরে অভিমানী উৎপলার একবার সহ্য হয়নি এটা। তুমি কেবলই তো গার্গীকে নিয়ে আছো, আমার দিকে ফিরেও তাকাও না। ছিঁড়ে কুটি কুটি করে দোতলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তাকে। খুব কষ্ট পেয়েছিলেন সতীনাথ। বিড়বিড় করে শুধু বলছিলেন, তুমি আমার গার্গীকে ছিঁড়ে ফেললে। তার বাইরে কিছুই না। রোশনির মানে উৎপলাকে এই নামেই ডাকতেন সতীনাথ। ভালো লাগা মন্দ লাগাই যে তার জীবনের অনেকটা। জানতেন তার মতোই রোশনি তাকে চোখে হারায়। হ্যাঁ, আজকের গল্প এই রোশনি অর্থাৎ উৎপলা সেন এবং সতীনাথ তাকে নিয়ে। স্বভাব মিশুকে কিন্তু খেয়ালি মুডি মুখফোড় উৎপলার গল্প আজও পুরনো মানুষজনের মুখে মুখে করে। অনেকেই জানতেন কখন যে কি করবেন উৎপলা, তা তিনি নিজেও জানেন না। ভয় শুধু প্লেনে উঠতে, যে জন্য বিদেশে গান গাওয়ার ডাক অনেকবার ফিরিয়ে দিয়েছেন। একমাত্র বাংলাদেশ গেছেন, তাও প্রায় ইষ্ট নাম জপতে জপতে। আর কোনো ভয় ডর নেই। কোন ছোট্টবেলায় তার কটকটে কথায় অবাক হয়ে স্বয়ং নেতাজি তার নাম দিয়েছিলেন কটকটি। এরপর নজরুলের কাছে গান শিখতে গেছেন, রেকর্ড করবেন। কিছুক্ষণ রিহার্সালের পর নজরুল বললেন, আগে বয় শূন্য র আর ডয় শূন্য র এর উচ্চারণ ঠিক করে এসো, তবে গান। সেই যে চলে এলেন, জীবনে আর নজরুল গীতি কোনো দিন গাইলেন না। তার এই অভিমানে কিন্তু মজাই পেয়েছিলেন নজরুল। আদর করে তাকে ডাকতেন বিশাখা নামে। উচ্চারণে দোষ আছে বলায় নজরুলের কাছ থেকে চলে এসেছিলেন, কিন্তু দিব্যি মেনে নিয়েছিলেন পঙ্কজ মল্লিককে। 1944 সাল। ছবির নাম মেরি বাহেন। মাইন ফুলো সঙ্গ গানের রিহার্সাল হচ্ছে। সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক বহু চেষ্টা করেও পূব বাংলার মেয়ে উৎপলাকে দিয়ে চন্দ্রবিন্দুর উচ্চারণ করাতে পারছেন না। শেষে উৎপলার নাক চিপে ধরে ভুল শোধরালেন। এরপরও কিন্তু পঙ্কজ মল্লিক বলতে অজ্ঞান ছিলেন তার মৃণাল। হ্যাঁ, এই মৃণাল নামেই পঙ্কজ মল্লিক উৎপলা সেনকে ডাকতেন। নাগিন রিলিজ করেছে 54-55 সাল হবে। হেমন্ত মুখোপাধ্যায় তখন মুম্বাইয়েরই বাসিন্দা। আশা ভোসলের গানের ভক্ত উৎপলা হেমন্তর কাছে গায়িকার ছবি চেয়ে পাঠালেন। উপায়ান্তর না দেখে হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং আশাজির কাছেই ছবি চাইলেন। ছবি দিলেনও বটে, কিন্তু উৎপলা সেনের মতো গায়িকার এমন আবদারে প্রায় আকাশ থেকে পড়েন আশা ভোসলে। এরপর তো সময়ের ফেরে আশাজির সঙ্গে খুব আলাপ জমে যায় উৎপলারও। কলকাতায় এলে কড়েয়া রোডে তার বাড়িতে আসতে নিয়ে আসতেন আশাজি। একবার কোনো কারণে আসতে পারেননি, তড়িঘড়ি ফিরে যেতে হয়েছে মুম্বাই। খবরটা পেয়ে এতটাই অভিমানী হয়ে পড়েছিলেন উৎপলা সেন, বহুদিন ধরে আগলে রাখা আশাজির সেই ছবি কুঁচিয়ে ফেলে দিলেন। কথাটা কানে গিয়েছিল আশাজিরও। পরের বার দেখা করে নতুন একটি ছবি দিয়ে তার মান ভাঙাতে হয়েছিল তাকে। অথচ এই মানুষই যখন হারমোনিয়াম ধরতেন, মুগ্ধ হতেন বাবু রাজেন্দ্র প্রসাদ, সরোজিনী নাইডুর মতো মানুষজন। রানী এলিজাবেথ ভারতে এলে সরোজিনী নাইডু উৎপলাকে ডেকে গান শোনাতে বলেন। তাতে রানীও খুব মুগ্ধ। পশ্চিমবাংলার রাজ্যপাল থাকার সময় পদ্মজা নাইডু তো গভর্নর হাউসের একটা ঘরই ছেড়ে রেখেছিলেন। গার্স্টিন প্লেসের আকাশবাণী ভবন থেকে গান করে মাঝপথে উৎপলা যাতে একটু
বিশ্রাম নিতে পারেন। ঢাকার সার্ক অধিবেশন যেখানে হয়, সেই ওসমানিয়া উদ্যানে গান গাওয়ার কোনো রীতি ছিল না, অথচ প্রেসিডেন্ট এরশাদের অনুরোধে উৎপলা সেখানেই গাইতে ডাক পান। স্ত্রী মানুষটি যদি খেয়ালি হন, স্বামীটি ছিলেন অনেকটাই আলাভোলা, সুর মাথায় এলে দিকশূন্য, গান মনে এলে তো সিগারেটের প্যাকেট ছিঁড়ে তাতেই কথা লিখছেন, নোটেশন করছেন। চাঁদনি রাতে গাড়িতে যেতে যেতে হঠাৎই লিখে ফেলেছেন, জীবনে যদি দ্বীপ চালাতে নাহি পারো, কিংবা এখনো আকাশে চাঁদ ওই জেগে আছে। নতুন গানের সুর ভাঁজতে গিয়ে বেখেয়ালে নিয়ম ভেঙে থানাতেও গেছেন, ভুল পার্কিং করে ফেলেছিলেন, ট্রাফিক পুলিশ সোজা পার্ক স্ট্রিট থানায় ধরে নিয়ে যান, তাতেও হুঁশ নেই, থানার চেয়ারে বসে বসেই সুর লাগাচ্ছেন। গলা শুনে ওসি ছুটে এসে দেখেন সতীনাথ মুখোপাধ্যায়, তখন সেই ট্রাফিক পুলিশেরই সাজা হয় আর কি। একটা সময় কলকাতার মহিম হালদার স্ট্রিটে টানা 11 বছর ছিলেন। সবে তখন এজি বেঙ্গলে চাকরিতে ঢুকেছেন। অফিসের সময়টুকু বাদ দিলে ঘরের মধ্যেই চলতো টানা রেওয়াজ। বিকেলের আলো নিভে গিয়ে সন্ধে পেরিয়ে রাত নামতো, রেওয়াজে এতটাই মশগুল থাকতেন ঘরের আলো জ্বালতেও ভুলে যেতেন। একদিন কেউ একজন ঘরে ঢুকে দেখেন মশার চাদরে যেন ঢাকা পড়েছেন সতীনাথ মুখোপাধ্যায়। মশা কামড়ে এখানে ওখানে রক্ত বের করে দিয়েছে, তাও আপন মনে গলা সেধে চলেছেন তিনি। শুধু যুবক বেলা বলে নয়, গানের জন্য এই রকম ধ্যান ছিল তার প্রান্ত দিনে। নিয়ম করে 7 থেকে 8 ঘন্টা রেওয়াজ না করলে যেন স্বস্তি হতো না তার। উৎপলা সেনের ঝিকমিক জোনাকির দ্বীপ জলে শিয়রের রেকর্ডিং হবে, তার ঠিক আগেই যন্ত্রশিল্পী আর একজন দিকপাল মানুষ ভিভাল সারার হাত জখম হলো, রেকর্ডিং বন্ধ হয়ে যায়। সারা রাত ধরে চেষ্টা করে সতীনাথ মুখোপাধ্যায় হারমোনিয়ামেই পিয়ানোর এফেক্ট এনে ফেললেন। দুনিয়ার রসাতলে গেলেও গানের কাছে হাত দিলে তিনি যে অর্জুন, পাখির চোখটি ছাড়া কিচ্ছু দেখতে পান না। এই একই মানুষ যখন ঘরকন্নার কাজ করতেন, তখন কিন্তু একসঙ্গে অনেক কিছু। ছেলের বিছানা তুলতে তুলতে চা বসাচ্ছেন, তার সঙ্গেই তড়িবিৎ করে রান্নার জোগাড় চলছে। তখনই হয়তো ছাত্রছাত্রী এসে পড়েছে, তাদের তবলাটা বেঁধে দিচ্ছেন, কারো লয়কারিতে ভুল হলে তাও ঠিক করে দিচ্ছেন। রান্নায় পাকা বামুন ঠাকুরকেও টেক্কা দিতে পারতেন এই সতীনাথ মুখোপাধ্যায়। ছেলে ভালোবেসে বলে, প্রতিদিন 1000 কাজ থাক, নিয়ম করে চিকেন রোস্ট বানানো চাই চাই। ভাত নামাতেন একেবারে ফুরফুরে, টমেটো ধনেপাতা দেওয়া আর মাছের ঝাল থেকে থিন অ্যারারুট বিস্কুট দিয়ে ডিমের স্ক্র্যাম্বল, বাদ যেত না কিছুই। রান্নায় উৎপলা সেনও ছিলেন দড়, ইলিশের 1000টা পদ, চিংড়ির মালাইকারি, ওর রান্না করা পিংপং বলের মতো গোল গোল পোস্তর বড়ায় মুগ্ধ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ও। রেডিওয়ে মহিলা মহলে একবার যার রান্না শেখানোর কথা তিনি আসেননি, ব্যালকনিতে হানটান করছেন বেলাদে, সেই সময়ই গান গেয়ে বেরোচ্ছিলেন উৎপলা সেন। সব শুনে বললেন, এই আবার এমন কি ব্যাপার, চলো আমি রান্না শেখাবো। সেদিন বেতারে ডাব চিংড়ি আর ভাপা ইলিশ শিখিয়েছিলেন উৎপলা। রান্নার পাশাপাশি জমিয়ে বাজারও করতেন সতীনাথ। নিউ মার্কেটে ওর বাঁধা এক মুরগিওয়ালা ছিলেন, আলাউদ্দিন নাম তার। তিনি উর্দুভাষী, আর নিজে উর্দুটা যেহেতু একটু বলতে পারতেন, লিখতে পারতেন, সতীনাথ মুখোপাধ্যায় তার সঙ্গে উর্দুতেই কথা বলতেন। সেই উর্দু এতটাই জোশ ছিল যে আলাউদ্দিন ধরেই নিয়েছিলেন তার খদ্দের বাবুটি একজন মুসলিম, কিন্তু তার খটকা লাগতো অন্য জায়গায়। একদিন আর থাকতে না পেরে বলেই ফেললেন, আপ মুসলিম হোকে কিউ ধুতি পেহেনতে হ্যাঁ। শেষে গলার ওই পইতে দেখিয়ে তাকে বোঝানো গিয়েছিল, না বাবা, আমি মুসলিম নই, হিন্দু ব্রাহ্মণ। উর্দুটা ভালো জানতেন বলে গজলটাও ভালো গাইতেন। 1947-এর আগে লাহোর, করাচিতে গজল গেয়ে বেড়াতেন গোলাম মোস্তাফা নামে। অনেকটা সেই কাশেম মল্লিক যেমন ভক্তিগীতি গাইতে গিয়ে কে মল্লিক হয়েছিলেন, ঠিক তেমন। বাংলা হিন্দি ছাড়া উর্দুতে গান গাওয়ার ব্যাপারটা
উৎপলারও ছিল। সেই সঙ্গে ওড়িয়া, ভোজপুরি, এমনকি ইংরেজিতেও তার বিখ্যাত গান হরিনাম লিখে দিও অঙ্গে ইংরেজি তর্জমা করে কানাডা রেডিও থেকে প্রচারিত হয়। আজ এই দুই দিকপাল, সঙ্গীত জগতের দিকপাল মানুষ আর আমাদের মধ্যে নেই, সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন। এখনো হয়তো ইউটিউব চ্যানেলে যদি সার্চ করা যায় উৎপলা সেনের ইন্টারভিউ বা সতীনাথ মুখোপাধ্যায়ের ইন্টারভিউ, দেখা যাবে যে হয়তো একসাথে দুজনেই এসেছেন টিভিতে ইন্টারভিউ দিতে একসাথে, এবং জীবনের নানা কথা তারা খুব অবলীলাক্রমেই বলে চলেছেন, এবং মাঝে মাঝে গানও হয়তো গেয়ে দিচ্ছেন। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো। এই সমস্ত সমস্ত কালজয়ী গান রচনা করে গেছেন এবং গেয়ে গেছেন আমাদের জন্য। তাই আমাদের চ্যানেলের তরফ থেকে কুর্নিশ জানাই, শ্রদ্ধা জানাই এনাদের দুজনকে। অসম্ভব প্রতিভাবান এবং প্রতিভাবতী ছিলেন এই দুই বঙ্গ সন্তান। সবাই এনাদের গান বা কীর্তিকে যদি এখনো পরিচিত না হয়ে থাকেন তাহলে অনুরোধ করব, যে কোনো সোর্স থেকেই হোক, শুধু আমাদের গল্পেই নয়, যে কোনো সোর্স থেকেই হোক, আপনারা দয়া করে এদেরকে একটু চিনে রাখুন, জেনে রাখুন। অসম্ভব গুণের শিল্পী ছিলেন এনারা। কিন্তু যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ রাখলাম। আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি আমাদের ইনফরমেশনস গুলো ভালো লেগে থাকে, উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।